বক্তব্য নিয়ে আসছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান। বসতে হবে, রাত হয়ে গেছে, দয়া করে সবাই বসবেন, অনেক রাত হয়ে গেছে, শীতের রাত, অনেক রাত হয়ে গেছে। আরে ভাই ঠিক আছে, এখন বসো, প্লিজ বসো। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই শ্রমিক নেতারা দয়া করে বসো, প্লিজ প্লিজ, আল্লাহর রাস্তে বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট, মঞ্চের সামনে উপবিষ্ট ইউকের বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ, কর্মী ভাইরা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনে উপস্থিত নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, এবং ক্যামেরার ও প্রান্তে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিএনপির কর্মীবৃন্দ, নেত্রী ভাইরা যারা দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের নেতা, আমাদের এই প্রিয় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা গত কয়েক ঘন্টা যাবৎ অনেক বক্তার বক্তব্য শুনেছেন। যতগুলো বক্তব্যই আমরা শুনেছি, বক্তব্যে মেইনলি দুটো বিষয় উঠে এসেছে। একটি হচ্ছে আমরা যার উপলক্ষে আজ এখানে একত্রিত হয়েছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার সম্পর্কে কিছু কথা উঠে এসেছে, এবং একই সাথে উঠে এসেছে কিছুদিন আগে, অর্থাৎ 30শে ডিসেম্বর নির্বাচনের নামে যেই প্রহসন দেশে হয়ে গিয়েছে, সেই প্রহসনের ঘটনাগুলি অনেকাংশে উঠে এসেছে। কিভাবে হয়েছে, কি হয়েছে, কম বেশি উঠে এসেছে। যদিও দেশে অবস্থিত প্রায় 18 কোটি মানুষ, দেশের বাইরে অবস্থিত বাংলাদেশি প্রায় 1.5 কোটি মানুষ, আমরা সকলেই জানি, প্রত্যেকটি মানুষ পুঙ্খানুপুঙ্খভাবে জানে কিভাবে কি হয়েছে সেদিন। প্রিয় নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, প্রথমে যেহেতু এটি আমাদের নেতাকে নিয়ে আলোচনা সভা, সেজন্য প্রথমে অবশ্যই ওনার সম্পর্কে দুটি কথা অবশ্যই আমাদেরকে উল্লেখ করতে হবে, দুটি কথা আমাদেরকে অবশ্যই বলতে হবে। এই যে মানুষটি, যে মানুষটিকে নিয়ে আজ আমরা, যেই মানুষটিকে লক্ষ্য করে আজ আমরা, উদ্দেশ্য করে আজ আমরা এখানে একত্রিত হচ্ছি, উনি কে? প্রথমে যদি বলতে হয়, এই মানুষটির সাথে আজ এই যে বাংলাদেশ নামক দেশটি, এই দেশের সৃষ্টি বলা যায় ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে? আপনারা বলেই গিয়েছেন, আপনারা জানেন, আমিও আমার ভাষায় আপনাদের সামনে কিছুটা তুলে ধরছি সংক্ষেপে। 26শে মার্চ 1971 সালে 26শে মার্চ, যখন দেশের মানুষ সম্পূর্ণভাবে প্রস্তুত, বাংলাদেশের বাঙালিরা সম্পূর্ণভাবে প্রস্তুত পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌম দেশ ছিনিয়ে আনার জন্য, সেই সময় তৎকালীন রাজনৈতিক শক্তি যখন সম্পূর্ণরূপে ব্যর্থ হলো মানুষকে সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য, যুদ্ধের জন্য মানুষ মানসিকভাবে প্রস্তুতি, শুধু একটি আনুষ্ঠানিক নির্দেশনা বা ঘোষণার অপেক্ষা তারা করছিল, সেই নির্দেশনা বা আনুষ্ঠানিক ঘোষণা দিতে যখন তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ, শেখ মুজিব থেকে আরম্ভ করে তার রাজনৈতিক দল বা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পূর্ণভাবে ব্যর্থ হলো, তখন সেই সময়ের সেনাবাহিনীর
মেজর জিয়া, আজকে যাকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলি, উনি সেদিন একটি ড্রামের উপরে দাঁড়িয়ে চট্টগ্রামের মাটিতে বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন। এবং সেদিন থেকেই এই মানুষটি বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পরিচিত। সেদিন থেকেই এই মানুষটি পৃথিবীর যে সকল মানুষ রাজনৈতিক সচেতন, যারা পৃথিবীর খবর রাখে, সেরকম প্রায় প্রত্যেকটি মানুষের কাছে উনি পরিচিত হয়ে উঠেছেন। প্রিয় নেতৃবৃন্দ, এখানে একটি কথা বলতেই হয়, অনেক ডিবেট হয়েছে। এই ডিবেটটি আমরা তুলিনি, এই ডিবেটটি তারা আওয়ামী লীগ নিজেদের নেতার এবং নিজেদের সেই দুর্বলতাকে ঢাকার জন্য, অর্থাৎ তারা যে স্বাধীনতার ডাক দিতে অথবা স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছিল, সেই দুর্বলতাকে ঢাকার জন্য সব সময় এই ডিবেটটিকে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করে, একটি মিথ্যে ডিবেটকে, যে তাদের নেতা শেখ মুজিবুর রহমান 7ই মার্চ বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। কিন্তু শেখ মুজিব থেকে আরম্ভ করে, শেখ হাসিনা থেকে আরম্ভ করে, এরশাদ থেকে আরম্ভ করে যারা যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছে, প্রত্যেকেই 26শে মার্চ কি পালন করেছে? কি? স্বাধীনতা দিবস পালন করেছে। আজ পর্যন্ত এরশাদ, যে কিনা তাদেরই অংশ, আওয়ামী লীগেরই একটি অংশ, এপিঠ এবং ওপিঠ, বা শেখ হাসিনা বা আওয়ামী লীগ, কেউই, এমনকি শেখ মুজিব নিজেও 7ই মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করেনি। এটিই হচ্ছে সবচেয়ে বড় স্বীকৃতি, এটিই হচ্ছে সবচেয়ে বড় সত্য, এটি প্রমাণ করে যে নো, ইট ইজ নট 7th of March বাট 26th of March বাংলাদেশের স্বাধীনতার দিবস। প্রিয় নেতৃবৃন্দ, এটি যেরকম সত্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে যখন দেশ পরিচালনার দায়িত্ব এসে পড়ে, উনি খুব অল্প সময়ই পেয়েছিলেন। এই অল্প সময়ের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ উনি করেছিলেন। এখানে অনেকে উপস্থিত আছেন, দেশে বহু কোটি মানুষ উপস্থিত আছেন, দেশের বাইরেও বহু লক্ষ যারা প্রবাসী আছেন, তাদের মতো লক্ষ লক্ষ মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা সাক্ষী 1971 সালে দেশ স্বাধীন হবার পরে, 16ই ডিসেম্বরের পরে, যখন আওয়ামী লীগ শেখ মুজিবের নেতৃত্বে সরকার পরিচালনার দায়িত্ব নিল, কিভাবে দেশের প্রতিটি সেক্টর, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, আইন আদালত বলেন, আইন শৃঙ্খলা বলেন, বিচার ব্যবস্থা বলেন, প্রত্যেকটি সেক্টর কিভাবে ধ্বংসের পথে চলে গিয়েছিল তার সাক্ষী হয়ে আছেন। সংক্ষেপে যদি আমরা রাজনীতির বিষয়ে চলে আসি, কথায় কথায় যারা আওয়ামী লীগের বিপক্ষ আছে, দেশে রাজনীতি করে, নেতাকর্মী প্রত্যেকে, সেটি যে কোনো বাম সংগঠন হোক, সেটি যে কোনো অন্য রাজনৈতিক সংগঠনই হোক, যারা আওয়ামী লীগের সাথে নেই, বিভিন্ন বক্তব্যের সময় তারা বলে যে কি বাকশাল করেছিল শেখ মুজিব। এখানে বহু নতুন প্রজন্মের অনেকেই উপস্থিত আছে, দেশে উপস্থিত আছে, অনেকে ক্যামেরা প্রান্তে উপস্থিত আছে, দেশে বিদেশে সব জায়গায়। বাকশাল কি সংক্ষেপে যদি বলতে হয়, বাকশাল হচ্ছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে সেদিন একটি মাত্র দল করা হয়েছিল, সেই দলের নাম দেওয়া হয়েছিল বাকশাল, এবং এটি শেখ মুজিবই করেছিল 1975 সালে। যেই দলটি সারা জীবন রাজনীতি, 40 বছর রাজনীতি করে যেই লোকটি গণতন্ত্রের কথা বলেছে, মানুষের বাক স্বাধীনতার কথা বলেছে, সেই দলটি যখন ক্ষমতায় এসেছে, সেই দলটি কি করেছে? সকল মানুষের কণ্ঠ স্তব্ধ করে দিয়ে, সকল রাজনৈতিক দলকে ব্যান করে দিয়ে, নিষিদ্ধ করে দিয়ে একটি মাত্র রাজনৈতিক দল গঠন করেছিল। নেতৃবৃন্দ, শুধু কি তাই করেছিল? আজও বাংলাদেশের হাজার হাজার সাংবাদিক সাক্ষী হয়ে আছে, আজও বাংলাদেশের বহু তথ্যে, বহু বই, বহু পত্রিকায় সাক্ষী হয়ে আছে যে 1975 সালে বাকশাল গঠন করার পরে গণতন্ত্র কথা বলে যেই শেখ মুজিব
বন্ধ করেছিল রাজনৈতিক দল, ঠিক একইভাবে শেখ মুজিব বন্ধ করে দিয়েছিল বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা। সাংবাদিকদের হাত থেকে কলম কেড়ে নিয়েছিল, বেকার হয়ে গেছিল হাজার হাজার সাংবাদিক। জিয়াউর রহমান পরবর্তীকালে যেই মানুষটি সামরিক বাহিনীর সদস্য ছিলেন, সেই মানুষটির কাছে যখন দেশ পরিচালনার দায়িত্ব এসে পড়ল, দেশের মানুষ যখন তাকে নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিল, সেই মানুষটি সেই বাকশাল থেকে দেশটিকে নিয়ে গেল বহুদলীয় গণতন্ত্রে। যারা সারা জীবন কথা বলেছিল গণতন্ত্রে, তারা গণতন্ত্রকে স্তব্ধ করে দিয়েছিল। যারা সারা জীবন কথা বলেছিল মানুষের বাক স্বাধীনতার, তারা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে, সাংবাদিকের কলম কেড়ে নিয়ে মানুষের মুখ বন্ধ করে দিয়েছিল। শহীদ জিয়া মানুষের জন্য রাজনীতি করে দিয়েছিলেন ওপেন। এই যে আওয়ামী লীগ আজকে বড় বড় কথা বলে, 1976 সালে এই আওয়ামী লীগ দরখাস্ত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনাদের নেতা, আমার নেতা, আমাদের সকলের নেতা, সেই জিয়াউর রহমান নামের মানুষটির কাছ থেকে দরখাস্ত করে পারমিশন নিয়েছিল যে তারা আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দল পরিচালনা করতে চায়। নেতৃবৃন্দ, আজকে আমরা গর্ব বলে বলি বাংলাদেশের মানুষ, এই যে এখানে আপনি H&M ব্র্যান্ডে যান বা অনেক বিভিন্ন পোশাক যে দোকানগুলো আছে, ব্র্যান্ডগুলো আছে, স্টোরগুলো আছে, গেলেই অনেক সময় কাপড় কিনলেই দেখা যায় লেবেলটা, ঘাড়ের মধ্যে যে লেবেল থাকে, মেড ইন বাংলাদেশ লেখা থাকে। নেতৃবৃন্দ, এই যে গার্মেন্ট শিল্প, খুব সম্ভব আজকে চায়নার পরে, চায়না বোধহয় বিশ্বে প্রথম, বাংলাদেশ হচ্ছে দ্বিতীয়। বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় গার্মেন্ট শিল্প, পোশাক প্রস্তুতকে। এই গার্মেন্ট শিল্পের শুরু করেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই অল্প সময়ের মধ্যে শেখ মুজিবও সময় পেয়েছিল 4 বছর, শহীদ জিয়াও সময় পেয়েছিলেন 4 বছর। শেখ মুজিবের সময় দুর্ভিক্ষে মারা গিয়েছিল প্রায় 15 লক্ষ মানুষ, প্রত্যক্ষ পরোক্ষভাবে 15 লক্ষ মানুষ মারা গিয়েছিল। শেখ মুজিবের সময় দল মত সব নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, পত্রপত্রিকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। শেখ মুজিবের সময় মানুষ না পারতো, বলতে না পারতো, লিখতে না পারতো, গাইতে। শহীদ জিয়ার সময় ওপেন করে দেওয়া হয়েছে। শহীদ জিয়ার সময় কারখানার পর কারখানা তৈরি হয়েছে, শেখ মুজিবের সময় কারখানার পর কারখানা বন্ধ হয়েছে। নেতৃবৃন্দ, এই যে আরেকটি বড় অর্থ উপার্জনকারী আমাদের একটি সেক্টর, কি সেটি? যেমন আপনারা আছেন বিদেশ থেকে, বিদেশে আমাদের বহু লক্ষ কোটি শ্রমিক আছে, এরা দেশে মূল্যবান বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে। নেতৃবৃন্দ, আপনারা সবাই জানেন, আজকে ওনাকে নিয়ে আমরা আলোচনা করছি বলে কথাটি আবার উঠে আসছে। এটা যে আপনারা জানেন না তা নয়, আপনারা জানেন এই সেক্টরটিও চালু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। এভাবে আজকে আওয়ামী লীগ বড়াই করে মুক্তিযুদ্ধের কথা বলে। লজ্জাজনকভাবে বলতে হয়, এই আওয়ামী লীগের ঘরেই কিছুদিন আগে এই যে তথাকথিত নির্বাচনের যে প্রহসন হলো, তার আগে আমরা দেখলাম যে একদিন একটি পত্রিকার পাতায় আমরা দেখলাম যে তাদের দল থেকে কতজন রাজাকারকে নমিনেশন দেওয়া হয়েছিল। পড়েছিলেন সংবাদপত্রটি? আপনারা পড়েছিলেন আপনারা। এরকম আরও অনেক ঘটনাই আছে। হ্যাঁ, একজন এখান থেকে সাইড থেকে বললেন শেখ হাসিনার বেয়াই রাজাকার। শেখ হাসিনা নিজেই তার এই তথাকথিত অবৈধ সংসদে দাঁড়িয়ে একদিন বলেছিল যে হ্যাঁ, আমার বেয়াই রাজাকার, তবে ভালো রাজাকার। আমরা জানতাম যে রাজাকারের মধ্যে ভালো এবং খারাপের ক্যাটাগরি আছে, ঠিক আছে। এই ক্যাটাগরিতেই চিন্তার কোনো কারণ নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে এই ক্যাটাগরির ভিত্তিতেই, ভালো খারাপ রাজাকারের ভিত্তিতেই একদিন তো এই সব রাজাকারেরই বিচার করা হবে ইনশাল্লাহ। এখন নেতৃবৃন্দ, গার্মেন্ট সেক্টর বলেন, মানুষের কথা বলার স্বাধীনতা বলেন, রাজনীতির অধিকার বলেন, বিদেশ থেকে যে বিদেশে গিয়ে কর্মসংস্থানের কথা বলেন, এই যে একটু আগে বললাম মুক্তিযুদ্ধের কথা বলে, এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় নেতৃবৃন্দ আপনাদেরই সরকার, আপনাদেরই দলীয় সরকার, বিএনপি সরকারের সময়ে করা মন্ত্রণালয়। কাজী নেতৃবৃন্দ, যদি বলতে হয় অনেক কথা বলা যাবে, অনেক কথা বলা যাবে শহীদ জিয়ার সময়, অনেক কথা বলা যাবে শহীদ জিয়া সম্পর্কে। নেতৃবৃন্দ, অনেকেই এখানে উল্লেখ করে রেখেছেন সার্ক, যে সার্ক নিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষ গর্ব করে। সেই সার্ক সৃষ্টি করেছিলেন বা সেই সার্ক সৃষ্টির উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কাজেই নেতৃবৃন্দ, শহীদ জিয়া সম্পর্কে
অনেক কিছুই বলা যাবে, আমাদেরকে বলতে হবে, অনেক কিছুই জানা যাবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে জানাতে হবে। কাদেরকে জানাতে হবে? জানাতে হবে নতুন প্রজন্মকে, যারা জানে না তাদেরকে আমাদের জানাতে হবে। এই যে শহীদ জিয়াকে কেন আজকে শহীদ জিয়া সম্পর্কে কিছু বলতে গেলে এই হাসিনার এই ডাকাত অবৈধ সরকার সব পত্রপত্রিকাতে পারলে বন্ধ করে দেয়, সব কিছু যেভাবে না বলা যাবে না, কওয়া যাবে না, দেখা যাবে না। কারণ কি? কারণ একটি শহীদ জিয়া সম্পর্কে আপনি যত সত্য সঠিক কথা জানতে পারবেন, শেখ মুজিব তত ম্লান হয়ে যাবে। এটাই বাস্তব। শেখ মুজিব 40 বছর রাজনীতি করেছিল, 40 বছর রাজনীতি করে দেশের দায়িত্ব নিয়েছিল। দেশের দায়িত্ব নিয়ে কি করেছিল খুব সংক্ষেপে বললাম, 1 মিনিটে বলেছি। শহীদ জিয়া 4 বছর মাত্র দেশ পরিচালনা করেছিলেন। 4 বছর দেশ পরিচালনা করে উনি দেশকে কোথায় নিয়েছিলেন 1 মিনিটেই বলেছি। বিচারের দায়িত্ব আপনাদের। এটি বাস্তব, যা বলেছি প্রত্যেকটি বাস্তব ঘটনা, সঠিক ঘটনা। এই বিষয়গুলো, এই একটি ছোট ছোট বিষয়গুলো দেশের মানুষের প্রত্যেকটি মানুষকে জানিয়ে দিতে হবে। মানুষ জানে, শুধু একটু মনে করিয়ে দিতে হবে। নতুন প্রজন্ম যে জানে না তা না, বরং বেশি করে তাদেরকে জানিয়ে দিতে হবে। এটিই কিন্তু বিএনপির নেতা হিসাবে, বিএনপির কর্মী হিসাবে যারা আপনারা সামনে বসে আছেন, যারা ক্যামেরার অপর প্রান্তে আছেন, এটিই হচ্ছে আপনাদের দায়িত্ব। নেতৃবৃন্দ, আপনারা যদি সত্যি এই মানুষটিকে ভালোবেসে থাকেন নেতারূপে, সত্যিই যদি শ্রদ্ধা করে থাকেন, সম্মান করে থাকেন নেতারূপে, তাকে নেতা হিসেবে, তাহলে নেতৃবৃন্দ এটিই হচ্ছে আপনাদের অন্যতম একটি প্রধান কাজ, যে আপনার নেতা দেশের জন্য যা যা করেছে, দেশের মানুষের জন্য যা যা করেছে, 1 2 3 4 5 6 করে প্রত্যেকটি পয়েন্ট করে করে যখন যেখানে বসবেন, চায়ের আড্ডায় বসবেন, গল্পে বসবেন, যেখানে বসবেন, এক সুযোগ পেলেই কথাগুলো বলতে হবে, সুযোগ পেলেই পয়েন্টগুলো বলতে হবে। নেতৃবৃন্দ আসেন, এখানে আপনারা যারা ঘরে উপস্থিত আছেন প্রায় প্রত্যেকেই আপনারা রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত, এই দেশে বিএনপির রাজনীতির সাথে প্রত্যক্ষ জড়িত। যারা ক্যামেরার প্রান্তে বসে আছেন হয়তো তাদের মধ্যে অনেকে প্রত্যক্ষভাবে জড়িত, অথবা কেউ কেউ আছেন ধানের শীষের কড়া সমর্থক। আপনাদের সকলের উদ্দেশ্যে এখন রিসেন্ট যে প্রহসন হলো, দেশের কোটি কোটি মানুষকে নিয়ে যে প্রহসন করলো এই ডাকাতের দল, এতদিন বলতাম ব্যাংক ডাকাতের দল, এখন বলবো ভোট ডাকাত। উপস্থিত ভাই বোনেরা যারা দেখছেন, যারা সামনে বসেছেন, দেখুন 1973 সালে আমি কিছুদিন আগে একটি বক্তব্য বলেছিলাম যে বাংলাদেশ স্বাধীন হবার পরে এই বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, যেই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার বিএনপি বা আওয়ামী লীগ সরকার গঠন করেছে, আপনারা খেয়াল করে দেখেন আওয়ামী লীগ যে দাবি করে তারা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছিল, ওই প্রত্যেকটি নির্বাচন বিতর্কিত নির্বাচন। 1973 সালের নির্বাচন, এই মঞ্চে দাঁড়িয়ে খুব সম্ভব একদিন এখানে একজন মুরব্বী, এই তো উনি হাত তুলেছেন, আজ উনি আছেন, উনি বলে গেছেন সেই সময় নোয়াখালীতে আপনি ছিলেন পুলিশের দায়িত্বে, নাকি কুমিল্লা রাইট, কুমিল্লার লাঙ্গলকোটে না, সরি নাসিরনগরের কথা বলে গেছেন উনি, ওই দিন পুলিশের দায়িত্বে ওখানে ছিলেন। সেদিন আচ্ছা বসেন। নেতৃবৃন্দ, ভাই বোনেরা, সেই 73 সালের নির্বাচনেও কিন্তু এই সেদিন যেরকম 30 তারিখের প্রহসনের নির্বাচনে আমরা বিবিসির পর্দায় দেখলাম যে ব্যালট বাক্স ভোট শুরু হবার আগেই ভর্তি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে, একই ঘটনা ঘটেছিল 73 সালেও। সেই 73 সাল ছিল বিতর্কিত নির্বাচন। 73 সালের বিতর্কিত নির্বাচনের মাধ্যমেও আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, আসেন এবার। তারপরে কোন নির্বাচনের মাধ্যমে তারা পরবর্তী 21 বছর পরে ক্ষমতায় আসলো? 96 সালের নির্বাচন। মনে আছে 96 সালে তারা জনতার মঞ্চ নামে একটি মঞ্চ বানিয়েছিল এবং সেখানে কিছু লোককে এনে, সেখানে কিছু সচিব তাদের মাইন্ডের কিছু সচিব এনে বিভিন্ন রকম কুটু করে তারা বিভিন্ন জায়গায় ভয়ভীতি, বিভিন্ন নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখিয়ে জোর জবরদস্তি করে কিছু সিটের ঘাপলা করে 21 বছর পরে তারা ক্ষমতায় এসেছিল।
আসেন এর পরে, তারপরে 96 নির্বাচনের পরে আসলো 2008 নির্বাচন। গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্র রক্ষার স্বার্থে সেদিন আমাদের নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়ার সাথে আমরা একত্রিত, মানে খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন আমরা গণতন্ত্রের স্বার্থে সেই বিতর্কিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়কের আন্ডারে যে ইলেকশন হয়েছিল, সেখানেও কিন্তু অনেকগুলো সেন্টারে বহু আসনে দেখা গেছিলো 100%-এর বেশি ভোট কাস্ট হয়ে গেছিলো। তারপরেও সেই বিতর্কিত নির্বাচনকে আমরা মেনে নিয়েছিলাম, সংসদে গিয়েছিলাম গণতন্ত্রের স্বার্থে। অর্থাৎ 2008 নির্বাচন বিতর্কিত, নির্বাচনের মাধ্যমেও যদি বলছে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আসেন এরপরে 2014 সালে কি হয়েছে, সেদিনের ঘটনা বেশি দূরে নয়, আপনাদেরকে সকলের কাছে পরিষ্কার। সেদিন আমরা বলেছিলাম যে এই যে আওয়ামী লীগ নামক দল, এরা মুখে বলে গণতন্ত্র বলে তারা বিশ্বাস করে। 73 সাল কি প্রমাণ করে? 75 সালের বাকশাল গঠন কি প্রমাণ করে যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে? বিশ্বাস যে তারা করে না সেটি তারা প্রমাণ করে। এই যে আওয়ামী লীগ নামক দলটি, এরা বলে বাক স্বাধীনতায় বিশ্বাস করে। সেদিন যে পত্রপত্রিকা 75 সালে সব বাকশাল গঠন করে যে সকল পত্রপত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেদিন কি সেই আইন কি প্রমাণ করে যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে? প্রমাণ করে না। আজ এখানে সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন, কি একটা জেনে আইন করেছে, কি ডিজিটাল আইন করেছে, তথ্য প্রযুক্তি আইনের নামে, যাতে করে শেখ হাসিনা নিজেই তো কিছুদিন আগে একটা টিভি ইন্টারভিউতে সে বলেছে যে হ্যাঁ, নির্বাচন আসলে আপনারা আমার বিরুদ্ধে কথা বলবেন আর আমি কিছু করতে পারবো না, যা ইচ্ছা তাই বলে যাবেন, সেই জন্যই আইন করেছি। এরকম তারা যে বিশ্বাস করে না মানুষের বাক স্বাধীনতায়। আজকে দেখেন ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে আপনারা কমেন্ট করলে এরকম বহু মানুষকে পাওয়া গেছে। হ্যাঁ, কমেন্ট করতেই পারে, মানুষের তার নিজের মত প্রকাশের অধিকার, এটা জন্মগত অধিকার। কিন্তু কি পরিমাণ ভয় তাদের জনগণকে, যে মত সোশ্যাল মিডিয়া, ফেসবুকে তারা মতামত প্রকাশ করেছে, সেটিও ডিজিটাল অ্যাক্ট দিয়ে তাদেরকে ধরে নিয়ে গেছে। এই প্রহসনের নির্বাচনে খুলনাতে এক সাংবাদিক যখন একটা তথাকথিত নির্বাচনে একটা রেজাল্ট ডিক্লেয়ার করা হচ্ছিল, সেখানে আমরা কি দেখলাম, সারা দেশবাসী দেখেছে, বিশ্ববাসী দেখেছে যে 22,000 ভোটের ঘাপলা, অর্থাৎ যত টোটাল ভোট আছে তার থেকে 22,000 ভোট তারা বেশি বলে দিচ্ছে যে সেই আওয়ামী লীগের তথাকথিত এমপি, ডাকাত এমপি, সে বলে 22 ভোটে নির্বাচিত। যখন সাংবাদিক বলল আরে আপনি দুই দলের যেই ভোট বলছেন, এতে দেখি 22,000 যা ভোট আছে তার থেকে 22,000 ভোট বেশি পড়ে গেছে, সেই সাংবাদিককে ধরে পরের দিন জেলে ভরে দেওয়া হলো। এই হচ্ছে আওয়ামী লীগের বাক স্বাধীনতা বিশ্বাসের উদাহরণ। প্রমাণ করে কি আওয়ামী লীগ বাক স্বাধীনতায় বিশ্বাস করে? এই ঘটনা প্রমাণ করে না। আসেন তো এখন নেতৃবৃন্দ, এই যে আমরা কোথায় এসে আজকে দাঁড়িয়েছি, এই যে এখানে আমাদের কয়েক নেতা বলে গেছেন যে দেশের নেতা কর্মীদের কারো মন খারাপ, ওরা খুশি নয়, বা আপনারা, উনি জিজ্ঞেস করেছেন ভালো আছেন, আপনারা অনেকে বলেছেন না ভালো নাই। নেতৃবৃন্দ, আপনারা সবাই আজ রাজনীতি করেন, আমরা তো নির্বাচন যখন বলেছিলাম আমরা এই 2 মাস আগে যে হ্যাঁ এই নির্বাচনে যাচ্ছি, কিন্তু এই নির্বাচন কি? নির্বাচন হচ্ছে আমাদের আন্দোলনের একটি ইয়েস। এখন নেতৃবৃন্দ, আপনারা যাদের মন খারাপ আছে, আপনাদের কাছে আমি যদি জানতে চাই, আপনারাই কিন্তু আজকে বলেন যে যদি নির্বাচন সঠিকভাবে হতো তাহলে রেজাল্ট এই হতো, কি হতো? উল্টো হতো। নেতৃবৃন্দ, এই যে বিবিসির খবরে যে আমরা দেখলাম সকালে 7:30টার সময় ব্যালট বাক্স ভর্তি করে নিয়ে যাচ্ছে, এই যে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে দেখলাম, দেশের কিছু কিছু মিডিয়া প্রকাশ করতে পেরেছে, বিভিন্ন ফেসবুকে পাতায় যে আমরা দেখলাম যে আগের দিন 29 তারিখ রাত্রেবেলায় তারা দুষ্কৃতিকারে দিয়ে, পুলিশের কিছু দুষ্কৃতিকারী, দুর্নীতিবাজ, র্যাব ট্যাব বিভিন্ন দুর্নীতিবাজদেরকে দিয়ে তারা বাক্স ভরে করে ফেলছে, সিল মারছে তারা। নেতৃবৃন্দ, কেন তারা এগুলো করেছে? কেন করেছে বলে আপনাদের মনে হয়? কিসের ভয়? ইয়েস, ভয় করেছে। কিসের ভয়? জনগণের ভয়। এই যে আওয়ামী লীগ বলে
তারা যখন বক্তৃতা দেয়, তাদের এই যে শেখ হাসিনা তারা অন্য অন্য নেতারা যখন বক্তৃতা দেয়, তারা বলে তাদের বলে জনগণের উপরে আস্থা আছে। এই 29 তারিখে তারা যে ব্যালট বক্সে ভোট ভরেছে রাত্রে বেলায়, পরের দিনও তারা স্বস্তি পায় নাই, তারপরের দিনের বেলায় আবার গিয়ে ভরেছে। রাত্রেবেলায় তো ডাকাতি করলো, সেই ডাকাতিতেও তাদের ভয় যায় না। যদি পাল্টে যায়, যতটুকু করলাম, আরে ভাই কোনো রিস্ক নেবার দরকার নেই, চল দিনের বেলাও শুরু করি চুরি, রাতের বেলায় করেছি ডাকাতি, দিনের বেলাও শুরু করি চুরি। নেতৃবৃন্দ, কেন? জনগণের উপরে তাদের বিন্দু মাত্র আস্থা নেই। জনগণের উপরে যদি তাদের আস্থা থাকতো, তাহলে কি একটি রাজনৈতিক দল হিসেবে এই কাজ করতে পারত না। আজকে গত 10 বছর যাবৎ আমরা যেই কথাটা বলছি যে এরা জনগণের শক্তিতে বিশ্বাসী নয়, এরা আইনের শাসনে বিশ্বাস করে না, এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এরা বিশ্বাস করে দুর্নীতিতে, এরা বিশ্বাস করে লুটপাটে, এরা মানুষের বাকস্বাধীনতায় বিশ্বাস করে না। এই প্রত্যেকটি কথা আজ সত্য প্রমাণিত হয়েছে। এটা কি মানেন আপনারা? ইয়েস, কি মানেন আপনারা? নেতৃবৃন্দ, ইয়েস, আন্দোলন হয়েছে দেশে, আন্দোলন হবে ইনশাল্লাহ দেশে। আমরা এদের পতন অবশ্যই ঘটাবো। এখন নেতৃবৃন্দ, এই যে একটু আগে বললাম, আমরা আগেই বলেছিলাম যে নির্বাচনটি আন্দোলনের কৌশল। আন্দোলন অনেক কৌশলের হয়, আমরা আমাদের কৌশলে যাব, ধীরে সুস্থে আমরা আমাদের কৌশলে যাব। নেতৃবৃন্দ, আজকে নেতৃবৃন্দ, এই যে একটু আগে আপনারা বললেন যে যদি একটি স্বাভাবিকভাবে ভোট হতো, চিত্র অন্যরকম হতো। তারা এই কাজটি কেন করেছে? ভয়ে করেছে। কোন ভয়ে করেছে? এই যে 10 বছর ধরে তারা লুটপাট করেছে, 10 বছর ধরে মানুষ খুন করেছে, 10 বছর ধরে মানুষ গুম করেছে। শেখ মুজিবের আমলেও এইগুলো হয়েছে। এখানে মুরব্বী বেশ কয়েকজন উপস্থিত আছেন, বহু পত্রপত্রিকা আছে, বহু তথ্যশালা আছে যেখান থেকে আপনারা বের করতে পারেন যে যে ঘটনাগুলো এই শেখ হাসিনার আমলে হয়েছে, প্রায় প্রত্যেকটি ঘটনাই ঘটেছিল শেখ মুজিবের আমলে। তখন হয়েছিল অ্যানালগ পদ্ধতিতে, এখন হচ্ছে ডিজিটাল পদ্ধতি। এই যা ডিফারেন্স। এখন নেতৃবৃন্দ, রাত অনেক হয়ে গেছে। বক্তব্যের বিষয় যে কথাগুলো আমি বলেছি একইভাবে অন্যভাবে একইভাবে মোটামুটিভাবে প্রায় সবাই বলেছেন। নেতৃবৃন্দ, সেই জন্যই আমার দেশে উপস্থিত যারা দেখছেন এই অনুষ্ঠান, যারা দেখবেন আগামীকাল হয়তো রেকর্ডেড অনুষ্ঠান, আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, নির্দেশ থাকবে। আমার প্রত্যেকটি মাঠ পর্যায়ে তৃণমূলের নেতা কর্মী থেকে আরম্ভ করে ধানের শীষের প্রত্যেকটি সমর্থক ভোটারের কাছে আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে। আপনারা যারা সামনে বসে আছেন তাদের কাছে আহ্বান এবং অনুরোধ থাকবে। কি সেটি হচ্ছে নো, বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদে যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, সার্বভৌমত্বে বিশ্বাস করে, আমরা কেউ হারিনি। কারণ নির্বাচনই তো হয়নি নেতৃবৃন্দ। নির্বাচন হয়েছে? নির্বাচনই হয়নি। আমরা চেয়েছিলাম জনগণকে সাথে নিয়ে নির্বাচন করতে। নির্বাচনে তো জনগণ ভোট দেওয়ারই সুযোগ পায়নি। যে যা হয়েছে, মানুষ তো ভোট দেওয়ারই সুযোগ পায়, নির্বাচন হলো কোথায়? কাজে আমাদের হতাশার কোনো কারণ নেই। নেতৃবৃন্দ, আজ প্রমাণিত হয়েছে, আমি যখন আমার নেতাকর্মীদের সাথে কথা বলি, আমার নেতাকর্মীরা বলে যে আজকে 70 থেকে 80% মানুষ বাংলাদেশে ধানের শীষকে সমর্থন করে। নেতৃবৃন্দ, আমরা একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবে সব আমাদের মূল টার্গেট কি? আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের যে দলের নীতি, আমাদের যে দলের আদর্শ, আমাদের যে দলের বিভিন্ন পলিসি, আমাদের দলের নেতারা, আমাদের দলের যে কর্মীরা, এদের অবস্থান, এদের গ্রহণযোগ্যতা মানুষের মাঝে তৈরি করা, সৃষ্টি করা। নেতৃবৃন্দ, আজ আপনারাই বলছেন বাংলাদেশে 70 থেকে 80% মানুষ আজ বিএনপির সমর্থক। এই ঘটনাটি জানে বলেই, একে তো তাদের ভয়, এবং এই ঘটনাটি সত্য বলেই নেতৃবৃন্দ আজ
হাসিনা বা আওয়ামী লীগ আজ এই ভোট ডাকাতি করেছে, কারণ তারা জানে যে বিএনপি নামে যে দলটি, শহীদ জিয়া নামে যেই, জিয়াউর রহমান নামে যেই মানুষটি, খালেদা জিয়া নামে যেই মানুষটি, তাদের ভিত্তি আজ জনগণের মাঝে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। এবং সেজন্যই যদি ভোট হয় তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। গত 10 বছরে তারা যেভাবে লুটতারাজ করেছে, গত 10 বছরে যেভাবে তারা মানুষের মত প্রকাশের অধিকারকে বন্ধ করে রেখেছে, গত 10 বছর ধরে তারা যেভাবে মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে, মানুষের ধন সম্পদ অর্থ কেড়ে নিয়েছে, মানুষ তাদেরকে সমর্থন দেবে না। কাজেই যদি দেখেননি, তাদের নিজেদের নেতারাই বলেছে তাদের কর্মীদেরকে যে টাকা পয়সা বানিয়েছো, যদি এগুলা ঠিক রাখতে হয়, যেভাবে পারো যা পারো এইভাবে করতে হবে। তাদের কথা থেকেই প্রমাণ হয়েছে যে তাদের অন্যায় থেকে যদি তাদেরকে কোনোভাবে তাদেরকে বেঁচে থাকতে হয়, তাদের লুণ্ঠিত সম্পদ যদি রক্ষা করতে হয়, যেভাবে হোক আর যাই হোক, মানুষকে ভোট দেবার সুযোগ দেওয়া যাবে না। নেতৃবৃন্দ, আমি মনে করি হ্যাঁ, আমরা সরকারে যাব, সরকার গঠন করব, ক্ষমতায় যাব, সরকার গঠন করব, দেশ পরিচালনা, এটি রাজনৈতিক দলের একটি অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য। রাজনৈতিক দলের মূল লক্ষ্য বা উদ্দেশ্য বাংলাদেশের 70 থেকে 80% মানুষ আজ বিএনপির পিছনে, বাংলাদেশের 70 থেকে 80% মানুষ আজ ধানের শীর্ষের সমর্থক। এটি আমাদের অ্যাচিভমেন্ট, এটি আমার নেতাকর্মী, লক্ষ লক্ষ তৃণমূল নেতাকর্মী, আমার হাজার হাজার নেতা, যারা বহু নেতাকর্মী আমার শহীদ হয়েছে, প্রত্যেকের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা এটি অর্জিত করেছি। আমাদের সবচেয়ে বড় অর্জন এটি নেতৃবৃন্দ। কাজেই আমাদের হতাশ বা মন খারাপ করার কিছু নেই। আমরা রাজনীতিবিদ, আমরা রাজনৈতিক দলের সদস্য। আজ আমাদের নীতি, আমাদের আদর্শ, আমরা আমাদের দল আজ মানুষের মধ্যে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। এটি হচ্ছে আমাদের অর্জন, এবং এটি যখন আমরা অর্জন করেছি, আজ নাহলে কাল, কাল না হলে পরশু ইনশাল্লাহ আপনারা সরকার গঠন করবেন। নেতৃবৃন্দ, 200 বছর ওই দেশে, 1 মিনিট শ্রমিক দল বসো, কথা শেষ করি, পরে স্লোগান দাও, বসো। 200 বছর নেতৃবৃন্দ এই ব্রিটিশরা ওই দেশ এ নির্যাতন অত্যাচার চালিয়ে থাকতে চেয়েছিল, পারে নাই, চলে আসতে হয়েছে। 24 বছর ধরে পাকিস্তানিরা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে টিকে থাকতে চেয়েছিল, পারে নাই, চলে আসতে চেয়েছে। 10 বছর অত্যাচারী স্বৈরাচারী এরশাদ অত্যাচার নির্যাতন করে টিকে থাকতে চেয়েছিল, পারে নাই, দেশের মানুষ বিদেয় করে দিয়েছে তাকে। ইনশাল্লাহ ধৈর্য ধরেন, ঐক্যবদ্ধ থাকেন, সাহস রাখেন, হাসিনা বা আওয়ামী লীগ পারবে না। কারণ আজ 18 কোটি মানুষের কাছে তারা ডাকাত, তারা চোর, তারা স্বৈরাচার হিসাবে শুধু 18 কোটি মানুষের কাছে না, বিশ্বের কাছে আজকে পরিচিতি লাভ করেছে। কাজে এরাও থাকবে না, সময়ের ব্যাপারে এদেরকে যেতে যেতে হবে ইনশাল্লাহ। নেতৃবৃন্দ, আজ বক্তব্য শেষ করার আগে দিয়ে শহীদ জিয়ার একটি কথা দিয়ে আমি আপনাদের কাছে আজ বক্তব্য শেষ করতে চাই। নেতৃবৃন্দ, শহীদ জিয়া 1978 সালে একটি কথা বলেছিলেন। একটি অনুষ্ঠানে 1978 সালের একটি অনুষ্ঠানে শহীদ জিয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, আমাদের বিপদ আসবে, আমাদেরকে বিপদের সম্মুখীন হতে হবে। যেখানে বিপদ দেখবেন, ভয় পেয়ে পালাবেন না। বিপদ দেখলে বিপদের একেবারে মাঝখানে ঢুকে পড়বেন, সেন্টারে ঢুকে পড়বেন, এবং দেখবেন সেই বিপদ ধ্বংস হয়ে গেছে। 1971-এ আমরা তাই করতে চেষ্টা করেছিলাম। আমরা সকলেই যদি যুদ্ধ থেকে পালিয়ে যেতাম, স্বাধীনতা আসতো না। আমরা যুদ্ধের মাঝে গিয়ে দাঁড়িয়েছিলাম সাহস করে, তাই আমরা স্বাধীনতাকে এনেছি ছিনিয়ে। নেতৃবৃন্দ, এটি ছিল শহীদ জিয়ার উক্তি। আপনারা শহীদ জিয়ার কর্মী,
আপনাদের প্রত্যেককে শহীদ জিয়ার এই উক্তিটি মনে রাখতে হবে। বিশেষ করে যে সকল নেতাকর্মী অত্যাচার নির্যাতন সহ্য করেও দেশে মাটিতে দাঁড়িয়েছেন বিএনপির ঝান্ডাকে উঁচা করে, তাদেরকেও এই কথাটি মনে রাখতে হবে। নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের নেত্রীকে জেলে জোর করে আটকে রাখা হয়েছে, অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। কেন আটকে রাখা হয়েছিল? যাতে আমাদের দলীয় নেতাকর্মীদের আমাদের মন ভেঙে দিতে পারে। পেরেছে তারা? ভাঙতে পারে নাই। আজ আমাদের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে অত্যাচার নির্যাতন চালানো হয়েছে, ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। কেন করেছে? মনোবল ভাঙার জন্য। পেরেছিল ভেঙে দিতে? পারে নাই। নেতৃবৃন্দ, আপনাদের সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় সাহস কি? আজ আমাদের নেত্রী জেলের ভেতর থেকে উনি নেতৃত্ব দিচ্ছেন। কাজেই এইটি আমাদের সকল নেতাকর্মীকে মনে রাখতে হবে। উনি জেলের ভিতর থেকে নেতৃত্ব দিচ্ছেন। ইনশাআল্লাহ এর আগে যেরকম আমাদের নেতাকর্মীরা দেশের মানুষ খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছিল, স্বৈরাচারকে সরিয়েছিল, ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও আমরা সেইটি করতে সক্ষম হব। নেতৃবৃন্দ, কাজেই আমাদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই। আমরা অবশ্যই 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 সামনে এগিয়ে যাব। হতাশ হবার কোনো কারণ নেই, হতাশ বলে কোনো শব্দ নেই। শহীদ জিয়া ডাইরেকশন দিয়ে গেছেন। সবচেয়ে বড় জিনিস আমাদেরকে আরেকটি মনে রাখতে হবে নেতৃবৃন্দ, এখন এরা নিজেদের ডাকাতি, নিজেদের যে খারাপ কাজ, নিজেদের যে দুর্নীতি, এই সকল কিছু ঢাকার জন্য কি করবে জানেন? তারা বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক খবর প্রকাশ করবে, তারা বিভিন্ন রকম নেতাকর্মীদের মাঝে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করবে, তারা চেষ্টা করবে বিভ্রান্ত করে নেতাকর্মীদেরকে দাবিয়ে রাখতে। আপনাদের সকলের উদ্দেশ্যে আমার আহ্বান থাকবে, তিনটি জিনিসকে লক্ষ্য রেখে সামনে এগিয়ে যাবেন। এক, ধৈর্য। দুই, সাহস। তিন, ইউনিটি, একতা, ঐক্যবদ্ধভাবে সবাইকে থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের নেত্রীকে মুক্ত করব, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে মুক্ত করব গণতন্ত্রহীন বাংলাদেশকে। যে বাংলাদেশের গণতন্ত্র ছিনতাই হয়ে গেছে, সেই বাংলাদেশকে আমরা ইনশাল্লাহ মুক্ত করে আনতে পারবো। নেতৃবৃন্দ, আজ পরিশেষে আপনাদের কাছে সেই কথাটি, এই কথাটি আমার কাছে অত্যন্ত ভালো লাগে। আমি এই কথাটিকে অত্যন্ত সঠিক মনে করি। শহীদ জিয়া যেই কথাটি ৭৮ সালে বলে গিয়েছিলেন, একই কথার পুনরাবৃত্তি করেছিলেন কবি রকিব কিছুদিন আগে যখন ছোট ছোট শিশুরা নিরাপদ আন্দোলন শুরু করেছিল। সেই সময় কবি রকিব কথাটি বলেছেন, শহীদ জিয়া বলে গেছিলেন রাজনীতির ভাষায়, কবি রকিব বলেছেন কবি রকিব কবিতার ভাষায়। কি সেই কথাটি? যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।